দেশটি কিনেছে আমেরিকা, এর থেকে বেশি পরিমাণ টাকা কি হয়ে হয় ইনকাম হয়। তাহলে ওখানে যে খনি আছে সেটা কিন্তু রাশিয়া জানতো না, ওই সময়ে রাশিয়া জানতো না। তাহলে রাশিয়া কি ভুল করলো? রাশিয়া দেশটা রিজার্ভ শূন্যের কারণে বিক্রি করে দিল কার কাছে? আমেরিকাকে। আমেরিকা কিনে লাভবান হয়ে গেছে। ওদের কপাল খুলে গেছে, ওখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে, যার ওই খনিজ সম্পদ বিক্রি করে ওনারা হাজার হাজার বিলিয়ন টাকা এখন কি করছে, ইনকাম করছে। তাহলে দেশ বিক্রির ইতিহাস আপনার জানা হয়ে গেছে তো নাকি? অন্তত একটা দেশ বিক্রি হয়েছে এটা তো আমরা জানি। কোন দেশ? আলেক্সা। তো এইরকম রিজার্ভ যদি আমাদের কমে যায় তাহলে আলেক্সার কথা বাংলাদেশকেও বিক্রি করে দেবো কোনো না কোনো দেশে। তাহলে এই রিজার্ভ শক্তিশালী রাখার, রিজার্ভ ডেভেলপ করার মূল সোর্স কি? ফরেন রেমিটেন্স। এই রেমিটেন্সের মূল কারিগর কারা? আপনারা যারা আছেন, আপনারাই। এই 195টি দেশে আপনারাই, ওখানে গিয়ে কেউ হয়তো বড় চাকরি করে, কেউ মাঝারি করে, কেউ উদ্যোক্তা হয়, কেউ ব্যবসায়ী হয়, কেউ ছোট চাকরি করে, কিন্তু যে যাই করুক না কেন, যা ইনকাম করে তার একটা অংশ কিন্তু কোথায় পাঠায়? তার টাকা, তাদের টাকাগুলোই কিন্তু বাংলাদেশে পাঠায়। আর এই টাকাগুলোর নামই কি? রিজার্ভ। আরেকটা রিজার্ভ হয় এক্সপোর্ট। কি থেকে? এক্সপোর্ট। এক্সপোর্ট কোয়ালিটি কি? এক্সপোর্ট কি কি আছে বাংলাদেশের? বিদেশি বিক্রি করে এরকম কি কি জিনিস আছে বলেন তো? তৈরি পোশাক এক নাম্বার বাংলাদেশে বর্তমান। বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট প্রোডাক্ট কি? তৈরি পোশাক বা গার্মেন্টস। এই গার্মেন্টস থেকে প্রচুর পরিমাণ বিদেশে এগুলো বিক্রি করে আমরা প্রচুর পরিমাণ বিদেশি রেমিটেন্স কি করি? অর্জন করি। এরপরে হচ্ছে কি? ফরেন লোন। এরপরে কি? ফরেন লোন আছে না বিদেশি বিভিন্ন ব্যাংকে, বিশ্ব ব্যাংক, জাতীয় বিভিন্ন সংস্থা থেকে, আইডিবি বিভিন্ন সংস্থা থেকে যে লোনগুলো হয়, বড় বড় প্রজেক্ট লোনগুলো হয়, যে প্রাইমারি স্কুল করা, হাই স্কুলে ভবন নির্মাণ করা, বিভিন্ন রোডগুলো করা, ব্রিজ করা, এই লোনগুলো কোথা থেকে আসে? বিভিন্ন ফরেন কান্ট্রি যে বিভিন্ন প্রজেক্টে, তারপর আপনার যে ইউএসএ, তারপর বিভিন্ন লন্ডন, ইউকে, বিভিন্ন ফান্ড থেকে, দেশ থেকে যে ফান্ডগুলো দেয়, জাতীয় সংঘ, বিশ্ব ব্যাংক, এগুলো থেকে হয়। আর এগুলো যখন দেশে ঢুকে তখন এটা আমাদের রিজার্ভ কি হয়? পারে। আবার রিজার্ভ কমে কোথায় থেকে? যেমন বিদেশি লোনের টাকা পরিশোধ করলে কি কমে যায়? রিজার্ভ কমে যায়। আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করি, দেশি প্রোডাক্ট খুঁজি না, মার্কেটে গিয়ে আমরা বলি যে ইতালিয়ান ঘড়ি দেন, কোন দেশি? জাপানি কম্পিউটার দেন, তারপর মার্কার দেন, কোন দেশি? ইন্ডিয়ান মার্কার দেন। কাপড় কিনতে গেলে বইয়ের জন্য তখন বলেন কি? ইন্ডিয়ান লং দেন, পাকিস্তানি লং দেন। তারপর যখন আপনি সুরের কাপড় সিলেতে যান তখন বলে ইতালিয়ান কাপড়, জাপানি কাপড়, এই যে ইন্ডিয়ান কাপড় দেন। বাংলাদেশি কাপড় কিনেন না, পরেন না। এই যে বাংলাদেশি কাপড় কিনেন না, পরেন না, বিদেশি প্রোডাক্টগুলো যে পরেন, এই বিদেশি প্রোডাক্টগুলো কিনে এগুলো বিক্রি করার, এগুলো আনার জন্য যে কস্টটা, ওই টাকাটা কি আমরা টাকায় পেমেন্ট করি নাকি ডলার? ওই ডলারটা রিজার্ভ কমে যায়। বুঝতে পেরেছেন? তাহলে আপনারাই কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের সোর্সের গুরুত্বপূর্ণ একটা অংশীদার। কিন্তু আপনাদের দায় দায়িত্ব কি, এবং আপনাদের প্রতি আমাদের দায় দায়িত্ব কি, সেটাও তো আমাদের জানা দরকার। আমরা আপনাদের সাথে কি করি? এক্সপোর্ট। ফর এক্সপোর্ট, যারা এক্সপোর্ট করে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেয়। এটা তো আপনারা মিডিয়াতে দেখেন নাকি? তাদেরকে সুযোগ লোন, সুযোগ সুবিধা দেয় প্রচুর পরিমাণে। তাদের আপনার এক্সপোর্ট কমিশন কমাই দেয়, ব্যাট কমাই দেয়, ট্যাক্স কমাই দেয়, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়। একটা জিনিস দেখে রাখেন, বাংলাদেশের এই কালচারটা কিরকম জানেন? যারা বড় লোক তাদেরকে এই সুযোগ সুবিধা বেশি দিবে, আর যারা গরিব লোক তারা সুযোগ সুবিধা অধিকার আদায় করতে পারে না, প্রতিবাদও করতে পারে না, তারা পায় না। আপনি দেখেন বাজেট যখন হবে তখন অধিকার সবগুলো বড় বড় ডিসকাউন্ট দিবে, যত ব্যাট ট্যাক্স কমে দিবে, সব যারা বড় লোক আছে তাদের জন্য। আর গরিবরা যেগুলো ব্যবহার করে সেগুলোর জন্য কোনো আন্দোলন নেই, সংগ্রাম নেই, এবং এগুলো পায়ও না। এই দেখেন এক্সপোর্ট যারা করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পায়। ফরেন লোন পেমেন্টের ক্ষেত্রে বিদেশে চলে যাচ্ছে। আমরা আমাদের যারা এই যে ফরেন রেমিটেন্স হোল্ডার আছে তাদেরকে আমরা কি কি সুযোগ সুবিধা দিচ্ছি? আগে তো কিছুই দিত না। বিদেশ থেকে আসার সময় জামালা, পাসপোর্ট করতে গেলে টাকা দিয়ে পাসপোর্ট করতে হতো, ঠিক কিনা? বিদেশে যাওয়ার জন্য হয়রানি শিকার, মেডিকেলে গেলে হয়রানি শিকার, মেডিকেলে টাকা কিনবেন তো বিভিন্ন জায়গায় গেলে কত ধরনের ঝামেলা করতে হতো। এখন তো কিছুটা ডেভেলপ হয়েছে, এখন আপনার কিছু অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের যারা বিদেশে আছে তাদের আন্দোলন, সংগ্রাম এবং সচেতনতার কারণে। এর মধ্যে কি কি? আপনারা যেমন এখন বিদেশে যাওয়ার পর আপনারা স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন, স্মার্ট কার্ড থাকলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পান। কেউ যদি অ্যাক্সিডেন্ট হন তারা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিগুলো পান। আবার কেউ দেশে চলে আসতে চাইলে দেশে চলে আসার জন্য আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, ট্রান্সপোর্ট সুবিধা দিচ্ছে, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছে।
কেউ মারা গেলে আগে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে টাকা তুলে লাশ পাঠাতে হতো দেশে। এখন কিন্তু লাশ পাঠানোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ওই লাশটা দাফন কাফন করার জন্য 30,000 টাকা দিচ্ছে, আবার পরিবারকে ভরণ পোষণের জন্য 3 লাখ টাকা দিচ্ছে। এরপর আপনার যারা বিদেশে বাংলাদেশি লোক থাকে তাদের যদি অ্যাক্সিডেন্টাল কোনো কেস থাকে ওগুলো সমাধান করে ইন্স্যুরেন্স কভারেজ নিয়ে 50 লাখ অথবা 1 কোটি 2 কোটি যে যার ইন্স্যুরেন্স কভারেজ যতটুকু ওই কভারেজটা কালেকশন করে তার ফ্যামিলিকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে এরপরে হচ্ছে আপনার কোনো নারী যদি বিদেশে যায়, নারীদের অধিকারের জন্য তারা সচেতন থাকছে এবং তাদের অধিকার আদায় করে তাদের দিয়ে দিচ্ছে। এবং কোনো নারী যদি বিদেশে গিয়ে আবার যদি চলে আসতে চায় তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তাহলে এই সমস্ত সুযোগ এবং আরও কিছু ফেসিলিটি আছে। আপনার যেমন যারা অভিবাসী শ্রমিক আছে বিদেশে, তাদের পরিবারের যদি ভালো রেজাল্ট করে, তাদের সন্তানরা যদি ভালো রেজাল্ট করে, তাদের জন্য বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে ওয়েসেনার স্কিম থেকে। তাদের জন্য আবার আলাদা বন্ড তৈরি করা হয়েছে, মানে ওয়েসেনার স্কিম বন্ড বিনিয়োগের জন্য আমরা যদি টাকা ওখানে বিনিয়োগ করেন অতিরিক্ত কি পাওয়া যায়, মুনাফা পাওয়া যায়। বিদেশিদের জন্য প্রত্যেক সরকারি বেসরকারি ব্যাংকে, আমাদের আলফা ব্যাংকও আছে, আমাদের আপনার যে রেট ইনভেস্টমেন্ট রেট আছে বা ডিপোজিট রেট আছে এর থেকে একটু বাড়তি রেটে আপনাদের জন্য আলাদা একটা অভিবাসী কি আছে স্কিম আছে। আপনারা বিদেশ যাওয়ার জন্য যে লোনের ফেসিলিটিগুলো এখন দিচ্ছে প্রাইভেট ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলো মিলে। এরপরে হচ্ছে আপনারা দেখেন আপনাদের পরিবারে কোনো যদি প্রতিবন্ধী থাকে তারা প্রতিবন্ধীদের জন্য আজীবনের ভাতার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে ফেসিলিটিগুলো হয়েছে এখন, আগে কি ছিল? কোনোটাই ছিল না। এবং আপনাদের পরিবার সুরক্ষার জন্য আইন করা হয়েছে। আপনাদের পরিবারের যদি কোনো হয়রানির শিকার হন, কোনো রকম আইন শৃঙ্খলার সাপোর্ট দরকার হয়, আপনাদের কোনো রকম রিস্কে পড়েন পারিবারিকভাবে, আপনার জায়গা সম্পত্তি পরিবারের কেউ ক্ষতি করতে চায়, আপনার জানমালের ক্ষতি করতে চায়, এটা হচ্ছে আপনাদের অভিবাসী একটা আইন আছে নিরাপত্তায়, ওই নিরাপত্তা আইনে আপনি পুলিশ প্রশাসন থেকে সহায়তা নিতে পারেন। তাহলে এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কি পারবেন নিতে? আপনি পারবেন না। এই জন্য আপনাদের এই যে স্টুডেন্ট স্কলারশিপ, আপনাদের প্রতিবন্ধী ভাতা, আপনাদের যাওয়ার জন্য লোন ফেসিলিটি, এবং বিদেশ থেকে যারা ফেরত আসে তাদের জন্য ইনভেস্টমেন্ট ফেসিলিটি আছে। রিফিউজি মার্কেট যারা আছে যারা বিদেশ থেকে ফেরত আসবে তাদের জন্য তারা বিনিয়োগ করে, তারা যেন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করে বা খামার করে, ক্যাট খামার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদনের যে পেশায় স্কিল, ওই পেশা ডেভেলপ করে যেন তারা জীবনযাপন করতে পারে। সেই জন্য যারা মানে রিটার্ন মার্কেট আছে তাদের জন্য কিন্তু ফেসিলিটি আছে। এটা আমাদের ব্যাংক থেকে আমরা বিভিন্ন ধরনের লোন ফেসিলিটিগুলো দিয়ে থাকি। তাহলে আপনারা এগুলো যদি না জানেন তাহলে কি করতে পারবেন কিছু? ধরুন আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে চলে আসলো, এখন সে এসে কি করবে? তার ক্ষমতা আছে, তার শক্তি আছে, তার মেধা আছে, সে কিছু একটা করতেছে, সে ইলেকট্রনিক্সের কাজ জানে, তাহলে সে একটু দোকান দিতেছে। আমরা দোকান দেওয়ার জন্য ব্যাংকে কিন্তু যারা মাইগ্রেট রিটার্ন আসবে তাদের জন্য কি করা আছে? তাদের জন্য ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি আছে। তাহলে ফ্যাসিলিটিটা নিয়ে এসে তার পরবর্তী জীবনটা উপভোগ